আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠন এবং গোলীয় দর্পণের ব্যবহার। তোমরা জানো যে আলো অধ্যায় আমরা কিছুদিন হলো শুরু করেছি এবং কয়েকটা পর্বে আলোচনা হয়ে গেছে। আজ আমাদের চতুর্থ পর্ব, তাই তোমাদের আবার আমি অনুরোধ করছি যে ভিডিওগুলো তোমরা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে। তোমরা এই বিশেষ পরিস্থিতিতে ঘরে থাকবে, বাইরে বেরোবে না, সাবধানে থাকবে। তাহলে আমরা আলোচনায় চলে আসি। আমাদের গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে দর্পণের কিছু ধর্মের উপর ভিত্তি করে গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়। আমরা ধাপে ধাপে সেই পয়েন্টগুলো আলোচনা করছি। প্রথমত, যদি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গোলীয় দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মি অবশ্যই মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে যাবে। দ্বিতীয়ত, যদি আলোকরশ্মি মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে গিয়ে গোলীয় দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মি অবশ্যই প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। তৃতীয়ত, যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে গোলীয় দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলিত রশ্মি একই পথে অর্থাৎ গোলীয় বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ফেরত যাবে। এই যে তিনটে ধর্ম, আমরা গোলীয় দর্পণে যখন প্রতিবিম্ব গঠন করবো তিনটে ধর্মের কথা আমাদের মাথায় রেখে আমাদের প্রতিবিম্ব গঠন করতে হবে। তাহলে যেহেতু গোলীয় দর্পণ দু প্রকার, এক হলো উত্তল দর্পণ আর একটা হলো অবতল দর্পণ। তাহলে প্রথম আমরা অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনের নিয়মগুলো আলোচনা করব। আমরা অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনের যে নিয়মগুলো আলোচনা করব সবগুলো তোমাদের বইয়ে নেই, কিন্তু তা সত্ত্বেও আমি সবগুলো একটু ছুঁয়ে যাব তোমাদের, তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা দেখব যে বস্তু কোন অবস্থানে থাকলে প্রতিবিম্ব কেমন হয়। প্রতিবিম্ব সমশীর্ষ হয় না অবশীর্ষ? সমশীর্ষ মানে একই রকম সোজা থাকবে, অর্থাৎ উল্টানো না। অবশীর্ষ মানে উল্টানো। প্রতিবিম্ব ছোট হয় না বড় হয়, এবং প্রতিবিম্ব সৎ না অসৎ হয়, এগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা চলে আসি যে বস্তু যদি অসীমে থাকে, অসীমে অর্থাৎ অসীমে থাকলে অবতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে আমরা প্রথম ছবি আঁকবো, এক এক করে ছবি এঁকে আমরা ধাপে ধাপে বোঝাবো। আমরা এই ছবিগুলো ভালো করে খেয়াল করবো, এখানে ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম আমরা একটা অবতল দর্পণ আঁকছি, অবতল দর্পণ আঁকছি। এই অবতল দর্পণটার আমরা নাম দিয়ে দিলাম এম ড্যাশ। এখানে আমরা প্রধান অক্ষ আঁকি আগে, তারপরে আমরা মাঝখানটার নাম দেবো, এটা নাম দিলাম ও। আমরা ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে ফোকাস, মুখ্য ফোকাস, এই জায়গাটা হচ্ছে আলোক কেন্দ্র, এবং বস্তু অসীমে থাকে এটা আমাদের ধরে নিতে হবে যে সমান্তরাল রশ্মি। বস্তু যখন অসীমে আছে বস্তুকে আমরা দেখাতে পারবো না, তাহলে আমরা সমান্তরাল রশ্মি ধরে নেব। তাহলে আমরা সমান্তরাল রশ্মি আঁকছি। দেখো, ভালো করে দেখো, এই যে সমান্তরাল রশ্মি আপতিত হচ্ছে গোলীয় দর্পণে, এবং একটা আলোক রশ্মি এইভাবে বেরিয়ে গেল, আর এইভাবে একটা আলোক রশ্মি আসলো। এই জায়গাটায় আমাদের একটা প্রতিবিম্ব তৈরি হবে, এই জায়গাটায় একটা প্রতিবিম্ব তৈরি হবে আমাদের। এখন দেখো, এই যে প্রতিবিম্বটা তৈরি হলো এটা উল্টানো হবে, তারপরে এই প্রতিবিম্বটা আমাদের কি হবে? এই প্রতিবিম্ব হবে সৎ। প্রথমত সৎ। সৎ সৎ মানে কি? যে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে না, তাকে হচ্ছে আমরা সৎ। সৎ প্রতিবিম্ব তৈরি হবে, এবং বিন্দুবৎ। প্রতিবিম্বটা এত ছোট হবে যে বোঝা যাবে না, বিন্দুবৎ, বিন্দুর মতো মনে হবে প্রতিবিম্বটা। তাহলে সৎ এবং বিন্দুর মতো একটা প্রতিবিম্ব তৈরি হবে কখন? বস্তু যদি অসীমে থাকে। তাহলে আমরা ছবিটা বাড়িতে আঁকবো এবং প্র্যাকটিস করব, তাহলে আমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। দ্বিতীয়ত আমাদের কি? বস্তু যদি অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে, বস্তু যদি অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে, কোথায় বস্তু থাকবে?
বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে। এগুলো আমাদের খুব বিবেচ্য বিষয়, কিন্তু অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে। যদি অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে তাহলে আমাদের ছবিটা আমরা আঁকি, তারপরে আমরা করব এটা আমাদের অবতল দর্পণ এম ও এম ড্যাশ। আমরা এখানটা আমরা মনে করলাম ফোকাস দৈর্ঘ্য, এই জায়গাটা আমরা মনে করলাম আলোক কেন্দ্র, এবং কোথায় বলেছে বক্রতা কেন্দ্র এবং অসীম। তার মানে এরকম একটা জায়গায় আমরা ধরে নিলাম আমাদের বস্তুটা আছে, বস্তুটার আমরা নাম দিলাম পি কিউ। তার স্বাভাবিকভাবে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসবে, প্রধান অক্ষের সমান্তরাল আসবে একটা আলোক রশ্মি। সমান্তরালে এসে কোথা দিয়ে যাবে? যাবে কোথা দিয়ে? ফোকাসের ভিতর দিয়ে যাবে। এই গেল, তাহলে এই একটা আমাদের সমান্তরাল রশ্মি আসলো। আরেকটা সমান্তরাল রশ্মি কোথা দিয়ে আসবে? আরেকটা সমান্তরাল আসবে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে। এই যে আলোক কেন্দ্র বলছি, বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আসবে। এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আসলো, এবং এই জায়গাটায় এই যে আমাদের দুটো ছেদ বিন্দু হয়েছে, এই জায়গাটায় আমাদের একটা প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্বটা কেমন হবে? এপাশে কিউ, এপাশে পি। তার মানে এই যে আমাদের বস্তুটা কোথায় রয়েছে? বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে আছে। এবং তাই যদি হয় তাহলে দেখো আমাদের এই যে আলো এসছে, এদিকে আমাদের প্রতিফলিত হয়ে গেছে, এই আলোটা এই দিকে আমাদের গেছে একটা আলোক রশ্মি, এবং এই আলোক রশ্মি গিয়ে আবার এই পথে ফেরত আসবে। আমরা জানি বক্রতা কেন্দ্রে গেলে আবার এই পথে ফেরত আসবে, এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে এই জায়গাটা একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই প্রতিবিম্বটা কি? সৎ অবশিষ্ট মানে কি? উল্টানো, এবং বস্তু অপেক্ষা ছোট। তাহলে দেখো খুব ইম্পর্টেন্ট, বস্তু অসীমে এবং বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থা আছে। এটা আমাদের বক্রতা কেন্দ্র এবং অসীমে কোথায় আছে? শেষে। তাহলে অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যে যদি বস্তু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিবিম্ব তৈরি হয় সৎ প্রতিবিম্ব, অবশিষ্ট এবং বস্তু অপেক্ষা ছোট। আমরা ছবিটা দেখলাম, ঠিক এইভাবে আমরা ভিডিওটা দেখে বাড়িতে ছবি আঁকার প্র্যাকটিস করব, তাহলে দেখবে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। এরপরে আসবো আমরা বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তাহলে কি হবে। বস্তু কোথায় থাকবে? বক্রতা কেন্দ্রে। বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে তাহলে কি হয় সেটা আমরা দেখবো। বস্তু কোথায় আছে? বক্রতা কেন্দ্রে। এগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা খুব ভালো করে দেখবো, ছবিগুলো আঁকবো আলোর ক্ষেত্রে। এগুলো আমাদের মাধ্যমিক এতটা নেই, কিছুটা আমাদের 11-12 আছে, বিশেষ করে 12 আছে। তাহলে আমরা ছবিগুলো আমরা একটু অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, যার জন্য আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এই বক্রতা কেন্দ্র। এখন দেখো একইভাবে আমরা এই পাশে আমরা ছবিটা করে নিই, দর্পণটার নাম দিই এম ও এম ড্যাশ। আমরা এই জায়গাটায় আমরা ভাবলাম ফোকাস, এই জায়গাটায় আমরা ভাবলাম আলোক, এই বক্রতা কেন্দ্র। এই জায়গাটায় আমাদের একটা বস্তু রয়েছে, এবং আমাদের ছবিটা আমরা কমপ্লিট করি, তারপরে বলছি। সরি, আমাদের ছবিটা এখানে পরিষ্কার হয়নি। দেখো আমাদের মেলাতে হবে, ছবিটা খুব ইম্পর্টেন্ট। এইখানটায় আমাদের একটা প্রতিবিম্ব তৈরি হবে, আমাদের এটা পি কিউ, এবং এই পাশে আমাদের পি, এই পাশে আমাদের কিউ যাবে, এবং এই পাশে আমাদের পি। দেখো এই আমাদের ছবিটা ক্লিয়ার পরিষ্কার হলো এবার। তাহলে দেখো আমাদের এই আলোক রশ্মি যাচ্ছে, এই আলোক রশ্মি যাচ্ছে, এবং বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আমাদের আলোক রশ্মি যাচ্ছে, এবং একটা আলোক রশ্মি এদিকে ফেরত যাবে। এখন দেখো যদি আমাদের বস্তু বক্রতা কেন্দ্রে থাকে, তাহলে দেখা যায় যে আমাদের একটা প্রতিবিম্ব তৈরি হয়। কিরকম প্রতিবিম্ব? সেটা সৎ প্রতিবিম্ব
অবশিষ্ট অবশিষ্ট এবং বস্তুর সমান সমান প্রতিবিম্ব। তাহলে এটা দেখলাম আমরা আমরা অবশ্যই বাড়িতে ছবিটা আঁকবো, তাহলে আমাদের বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের বস্তু যদি বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকে, তাহলে আমাদের ছবিটা কেমন হবে? বস্তু কোথায় থাকবে? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে। তাহলে বস্তু কোথায় আছে? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ছবিটা কেমন হবে? আমরা একই রকম ভাবে একটা অবতল দর্পণ আঁকি। অবতল দর্পণ আঁকি। আমাদের এটা হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। আমাদের বস্তুটা এই জায়গাটায় আছে, এরকম একটা পজিশনে আছে। এই আমাদের আলোক রশ্মি দিক থেকে গেল, একটা আলোক রশ্মি আমাদের এইভাবে চলে এলো, আর আমাদের একটা আলোক রশ্মি কোথা দিয়ে যাবে? এই যে গেল, এই গিয়ে আমাদের কি হয়েছে? এই দিকে চলে গেল। তাহলে আমাদের ঠিক এই জায়গাটায় আমাদের একটা প্রতিবিম্ব তৈরি হবে, এই জায়গাটায় প্রতিবিম্ব তৈরি হবে। এটা আমাদের পি কিউ, আর এটা আমাদের উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, উল্টো উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। এদিকে কিউ যাবে, এদিকে পি যাবে। ঠিক, তাহলে আমরা তীর চিহ্নটা সুন্দর করে দিই। এই এই এটা আমাদের দর্পণ, দর্পণটা আমরা দেখাইনি, এম ও এম ড্যাশ। তাহলে দেখো, ঠিক এই যে একটা অবতল দর্পণ, অবতল দর্পণের উপর একটা আমরা বস্তুটা যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে থাকে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ধরনের প্রতিবিম্ব তৈরি হবে? সৎ প্রতিবিম্ব। আমরা ছবিটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবো, ছবিটা খুব ইম্পর্টেন্ট। সৎ অবশিষ্ট অবশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। বিবর্ধিত বিবর্ধিত মানে বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব তৈরি হবে। বিবর্ধিত মানে হচ্ছে বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব তৈরি হবে। এরপরে আসবো আমরা হচ্ছে বস্তু যদি ফোকাসে থাকে, তাহলে আমাদের ছবিটা কেমন হবে সেটা একটু দেখি। বস্তু যদি ফোকাসে থাকে, তাহলে আমাদের ছবিটা কেমন হবে? বস্তু ফোকাসে, বস্তু ফোকাসে থাকে, তাহলে আমরা ছবিটা আঁকি। এই একই রকম আমাদের আঁকছি। বস্তু আমাদের কোথায় আছে? ফোকাসে আছে। এই জায়গাটায় আমাদের বস্তু আছে, এই জায়গাটায়, এটা আমাদের ফোকাস দৈর্ঘ্য, এই জায়গাটায় বস্তু আছে। তাহলে আমাদের কি হবে সেটা আমরা আবার একটু দেখি। এখন দেখো, এই একটা আলোক রশ্মি যাবে, একটা আলোক রশ্মি আমাদের এই জায়গাটায়, ধরো আমাদের বক্রতা কেন্দ্র, একটা আলোক রশ্মি এই গেল, এই গিয়ে আবার এই পথে ফেরত আসবে, এই যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেল, এটা আমাদের সি। আরেকটা আলোক রশ্মি কি হবে? এই যাবে, এই গিয়ে এই চলে এলো। তাহলে দেখো, আমাদের এই যে আলোক রশ্মি গেল, এই গেল, এটা আমাদের এম ও এম দর্পণ, এম ও এম ড্যাশ দর্পণ। তারপর আমরা আলোকের বক্রতা কেন্দ্র দেখিয়েছি, ফোকাস দৈর্ঘ্য দেখিয়েছি। তাহলে বস্তুটা যদি ফোকাসে থাকে, তাহলে বস্তু যদি ফোকাসে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়? যে প্রতিবিম্ব অসীমে তৈরি হয়। বলছো অসীমে গিয়ে প্রতিবিম্ব তৈরি হতে পারে। তার মানে কি? একটা সমান্তরাল রশ্মি নির্গত হয়। যেমন ভাবে আমরা দেখেছিলাম যে বস্তু যদি অসীমে থাকে, সেক্ষেত্রে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়। ঠিক তেমনি ভাবে আমরা দেখলাম যে বস্তু যদি ফোকাসে থাকে, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? অসীমে গিয়ে কখনো প্রতিবিম্ব তৈরি হতে পারে। তাহলে এই প্রতিবিম্ব আমাদের কি হবে? আমাদের মিলিত হবে। তার মানে কখনো মিলিত হতে পারে, এটা আমাদের অবশ্যই সৎ প্রতিবিম্ব তৈরি হবে। এবং এরপরে যেটা আসবো আমরা, যে বস্তু যদি ফোকাস এবং মেরুর মধ্যে থাকে, বস্তু যদি ফোকাস এবং মেরুর মধ্যে থাকে, ফোকাস এবং মেরুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে আমাদের ছবিটা কেমন হবে একটু দেখি। দেখো, তোমরাও প্র্যাকটিস করতে পারো আমার সাথে সাথে। ও এম ড্যাশ, আমাদের এই জায়গাটায় ফোকাসটা একটু দূরে নেই, তাহলে সুবিধা হবে ছবিটা আঁকতে। এই জায়গাটায় ধরো আমরা ফোকাস নিলাম, এই জায়গাটায় আমরা বক্রতা কেন্দ্র নিলাম। তাহলে আমাদের বস্তুটা কি আছে? ফোকাস এবং মেরু। এটা আমাদের মেরু আর এটা হচ্ছে ফোকাস। তাহলে এই জায়গাটায় আমাদের ধরো বস্তুটা আছে।
এবার দেখো আমরা এই ছবিটা আঁকবো, ছবিটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ছবিগুলো আমাদের মনে রাখতে হবে কিভাবে আঁকতে হবে, নাহলে কিন্তু আমরা পরীক্ষার সময় আঁকতে পারবো না। আমাদের বাড়িতে একটা প্র্যাকটিস করতে হবে। এটা আমাকে এদিকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে দেখো একটা আলোক রশ্মি আমাদের এই যে আসলো, সবসময় আমি মনে রাখবো যে বস্তু থেকে একটা আলোক রশ্মি সমান্তরালে গলিত মান আপতিত হবে, এবং সেই সমান্তরাল আলোক রশ্মি কোথা দিয়ে যাবে? ফোকাসের মধ্যে দিয়ে যাবে। তো আমি সব ক্ষেত্রে ফোকাসের মধ্যে দিয়ে নিয়ে গেছি, এই যে ফোকাসের মধ্যে দিয়ে নিয়ে গেছি, এইদিকে আলোক রশ্মি গেল, এইটাও আমাদের কি হয়েছে, এই যে আলোক রশ্মি এইদিকে গেছে এবং একটা আলোক রশ্মি এদিকে ফেরত যাচ্ছে, যে ফেরত যাচ্ছে। ঠিক এইটাকে যদি আমরা এদিকে বাড়িয়ে দিই, এটাকেও যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে এই জায়গাটায় মিলিত হলো, মিলিত হলো, এইখানে একটা আমাদের প্রতিবিম্ব তৈরি হলো। তার মানে এটা যদি আমাদের পি কিউ হয়, এটাও আমাদের পি কিউ। তার মানে কি, আমরা যদি বস্তুকে মেরু এবং ফোকাসের মধ্যে নেই, কোন দর্পণের ক্ষেত্রে? অবতল দর্পণের ক্ষেত্রে। বস্তুকে যদি মেরু এবং ফোকাসের মধ্যে নেই, তাহলে দেখা যায় দর্পণের পিছনে বস্তু অপেক্ষা বড় এবং অসৎ এবং সমশীর্ষ একটা প্রতিবিম্ব তৈরি হয়। কি হয়? সমশীর্ষ, অসৎ, অসৎ মানে অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। এটা আমরা মাথায় রাখবো, কিন্তু বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। কোথায় থাকে? বস্তু ফোকাস এবং মেরুর মধ্যে থাকে। এই যে আমরা এতগুলো পয়েন্ট আলোচনা করলাম, 6টা পয়েন্ট প্রায় অবতল দর্পণে। এই 6টা পয়েন্ট অবতল দর্পণের ক্ষেত্রে হয়। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে 6টা পয়েন্ট অর্থাৎ 6টা অবস্থানে যদি বস্তু থাকে, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত কেমন হয় সেক্ষেত্রে আমরা আলোচনা করলাম। এবার আমরা আসবো উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের মাথায় রাখবো, উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু যে অবস্থায় যেখানেই থাক না কেন, যে পজিশনেই থাক না কেন, উত্তল দর্পণের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমাদের অসৎ প্রতিবিম্ব তৈরি হবে এবং বস্তু অপেক্ষা ছোট। তাহলে সেটা আমরা ছবিটা একটু দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে এবার আমরা আলোচনা করছি উত্তল দর্পণের ক্ষেত্রে। এতক্ষণ আলোচনা করলাম আমরা অবতল দর্পণ, এবার আমরা আলোচনা করব উত্তল দর্পণ। দেখো উত্তল দর্পণ, আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে ছবিটা আঁকি। এর পাশে আমরা ইয়ে করে দিলাম, এটা ধরো আমাদের ফোকাস, এটা আলোক কেন্দ্র, এবং এই পাশে আমরা একটা ফোকাসের ছবি আঁকলাম। এই জায়গাটায় আমি একটা প্রতিবিম্ব নিয়েছি, সেই প্রতিবিম্ব থেকে একটা আলোক রশ্মি কোথায় যাবে? আমরা ধরে নিলাম এই বক্রতা কেন্দ্রে যাবে। এটা ধরো আমাদের পি কিউ, এবং এখান থেকে স্বাভাবিক নিয়মে একটা আলোক রশ্মি এই গেল, এবং দেখো এখান থেকে আলোক রশ্মি কিভাবে প্রতিফলিত হবে? প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে? স্বাভাবিকভাবে প্রতিফলিত হয়ে এই দিকে যাবে। তাহলে এই দিকে যদি যায়, তাহলে আমরা এই দিকে এটাকে বাড়িয়ে দিচ্ছি। তাহলে এই যে বাড়িয়ে দিলাম, এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে। কি প্রতিবিম্ব? পি কিউ প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কি? দেখো সমশীর্ষ, এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটা কি? সমশীর্ষ, অসৎ এবং ছোট, বস্তু অপেক্ষা ছোট, বস্তু অপেক্ষা ছোট। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা বস্তুকে যেখানেই রাখি না কেন, সেক্ষেত্রে প্রতিবিম্ব সব সময় কি হবে? অসৎ প্রতিবিম্ব তৈরি হবে এবং বস্তু অপেক্ষা ছোট এবং সমশীর্ষ। এই গেল আমাদের অবতল দর্পণ এবং উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠন পদ্ধতি বা প্রতিবিম্ব গঠন কিভাবে হলো সেটা আমরা আলোচনা করলাম। আরেকটুখানি আলোচনা আমাদের আছে, তার আজকের আলোচনা আমাদের শেষ হবে যে গলিত দর্পণের ব্যবহার। এই গলিত দর্পণের ব্যবহার দেখো প্রথম ভিডিওতে আমি একটু আলোচনা করেছিলাম, আজকে আবার একটু বলি। বিশেষ করে গাড়ি বা স্কুটারে ভিউ ফাইন্ডার রূপে ব্যবহার করা হয়। গাড়ি আমরা দেখি মোটরসাইকেলের ক্ষেত্রে বা স্কুটারের ক্ষেত্রে যে কাজ থাকে সেটা ভিউ ফাইন্ডার, অর্থাৎ পিছনের ছবি দেখানোর জন্য। তাহলে পিছনের ছবি আমরা কি দেখি? যে উত্তল দর্পণের ক্ষেত্রে, এক্ষেত্রে কি হয়? উত্তল দর্পণ বলছি আমরা, এই দর্পণটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা জানি যে প্রতিবিম্ব সমশীর্ষ হয়, ছোট হয়, সমশীর্ষ এবং ছোট এবং অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে কি হয়? আমরা সমশীর্ষ প্রতিবিম্ব পিছনে দেখতে পারি, পিছনে কোনো গাড়ি আছে কিনা বা পিছনে কোনো ব্যক্তি আছে কিনা সেটা দেখতে পারি, সেইভাবে আমরা সামনে গাড়ি চালাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে
যে আমরা দাড়ি কাটার যে দর্পণ ব্যবহার করি সেটা অবতল দর্পণ। এবং এক্ষেত্রে আমরা জানি যে অবতল দর্পণে যে বস্তুকে যদি মেরু এবং ফোকাসের মধ্যে রাখি তাহলে কি হয়, অসৎ প্রতিবিম্ব তৈরি হয় এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয় এবং বস্তু অপেক্ষা বড়। তার ফলে কি হয় যে তোমার আমরা যে দাড়ি কাটার যে দর্পণ, সেই দাড়ি কাটার দর্পণে আমাদের মুখের ছবি বড় দেখতে পাই, তাতে আমাদের দাড়ি কাটতে সুবিধা হয়। আরেকটা আমাদের গলিত দর্পণ ব্যবহার আছে, বিশেষ করে মোটরসাইকেলের হেডলাইট। তা মোটরসাইকেলের হেডলাইটে যেটা, সেটা একটা বিশেষ ধরনের দর্পণ, সেটা হচ্ছে অধিবৃত্ত দর্পণ। এবং এই যে অধিবৃত্ত দর্পণ, সেই অধিবৃত্ত দর্পণ ব্যবহার করার ফলে ভিতরে একটা ফিলামেন্ট থাকে, সেখান থেকে প্রতিফলিত হয়ে আলোক রশ্মির সমান্তরাল রশ্মিরূপে সামনে নির্গত হয়। তার ফলে কি হয়, আলোক রশ্মি অনেক দূর যায়, আমাদের সামনে কোনো জিনিসকে দেখতে সুবিধা হয়। তাহলে আজকে আমরা এই যে গলিত দর্পণের ব্যবহার বললাম এবং গলিত দর্পণের প্রতিবিম্ব গঠন নিয়ে আলোচনা করলাম। তোমরা ভিডিওটা ভালো করে দেখবে, কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করবে। আমরা পরের ভিডিওতে অবশ্যই সেই সমস্যাগুলো দূর করব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে?